হাসান ভাই, তোমার মুখের ভেতর আমি বন্দুক ধরে যদি বলি ঈশানকে চেনো, ইহ জন্মে দেখেছ, কার হয়ে কাজ করো, উত্তর কি দিবে? আমাকে এক্সপোজ করে দিবে? না স্যার, চিনি না। আমি তো একটা এজেন্সিতে কাজ করি। তুমি যদি নিজের প্রাণ বাঁচাতে এজেন্ট থেকে এজেন্সির জব করতে পারো, তবে হোটেল কর্তৃপক্ষ রুম নাম্বার উল্টে দিতে কি সমস্যা? নিচ থেকে ডাক পড়েছে, কেউ একজন সিঁড়ি বেয়ে ছাদে আসছে। ফোন কেটে দিয়ে ঘাড় ঘোরাতেই দেখতে পেল বাবাকে। ইমরান এগিয়ে এসে বলল, প্রিন্স এত রাতে ছাদে কেন? না পাপা, ভেতরে হঠাৎ করে সাফোকেটেড লাগছিল, তাই হাঁটছিলাম। তুমি ঘুমাওনি? মা কি ঘুমিয়েছে? মা ঘুমিয়েছে? তোমার রুমে গেলাম, দেখলাম নেই, তাই খুঁজতে এলাম এখানে। কিছু বলবে পাপা? প্রেম করছিলে? নো পাপা, আমার বয়স হয়েছে নাকি? ইমরান ছেলের কাঁধে হাত দিয়ে হাঁটতে হাঁটতে বলল, তুমি তো ব্যাকডেটেড রয়ে গেলে, আমি তোমার বয়সে প্রেম করেছি। ওটা তোমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল পাপা। ভুল থেকেই একটা ফুল পেলাম, আমার ঈশানকে। ঈশান বাবাকে জড়িয়ে ধরে বলল, পাপা, তুমি ছাড়া আমি কিছুই না। আমার নতুন ফ্রেন্ডরা অনেকেই জানে না তুমি কেমন। মাঝে মাঝে বলি পাপার কথা, বেশি না অল্প। তখন ওরা বলে সবার পাপাই কোচিংয়ে আসে, তোর পাপা আসে না কেন? ওরা তো মাকে দেখেছে, ওদের ধারণা তুমি অনেক বুড়ো, ইয়ং মেয়ে বিয়ে করেছ। আমি তো বুড়োই। নো, ইউ আর স্টিল ইয়ং। ইমরান হাসছে ছেলের কথায়। বাবা ছেলের আলাপন শেষে ঈশানকে নিজের কামরায় দিয়ে ইমরান চলে আসে রান্নাঘরে। কড়া এক কাপ কফি নিয়ে সোজা স্টাডি রুমে চলে আসে। অসমাপ্ত কাজগুলো নিয়ে বসে। রবিন ও সজীবকে কনফারেন্সে রেখে প্রথম প্রশ্ন করে, ঈশানের গতিবিধি পর্যবেক্ষণ করো। আমি চাই না ছেলে আমার পথ বেছে নিক, ওকে হতে হবে বরফের মতো শীতল। বস, ঠিক হয়ে যাবে। উঠতি বয়স তো রক্ত গরম। না সজীব, ওর রক্ত আমার চেয়েও শীতল। ও খুব ঠান্ডা মাথায় আগাচ্ছে। আমি টার্গেট ধরার আগে ও পৌঁছে যাচ্ছে। ওকে আটকাও যেভাবে পারো। আমি আটকাতে গেলে ওর গতিবিধিতে নজর রাখছে, তা বুঝে যাবে। আমি চাই না ওর প্রাইভেসি নষ্ট হোক আমার কাছে। সোহান ভাইকে বলবো স্যার। সোহান অলরেডি ওকে ট্র্যাক করছে, কিন্তু আমার প্রশ্ন হলো ও হেল্প পাচ্ছে কার? তুমি আর রবিন হেল্প করছো না। সোহান আমাকে ফোন দিয়ে জানালো ঈশান ড্যানিয়েলকে ধরতে লোক লাগিয়েছে। প্রথমে দুজন বুদ্ধি খাটিয়ে করছিল, তা অবধি ঠিক আছে। এখন সোহানকে কিছু না জানিয়ে আগাচ্ছে, কিন্তু ঈশান আলাদা ফোর্স পাচ্ছে কোথায়? খোঁজ লাগাও। জি স্যার। কাল যেন ঈশান সত্যি না যায়। আমি জমিদার বাড়ি যাবো নাফিসকে নিয়ে। হাম্মাদ সহ তোমরা ড্যানিকে নিয়ে আসবে সেখানে। খবরদার ওর যেন চোখ খোলা না থাকে, বারবার বলছি। এই খেল কালই শেষ করতে চাই। ওর চোখ খোলা মানে তোমরা সব ওর আয়ত্তে চলে যাবে। ওকে স্যার। ল্যাপটপের কিবোর্ডে টিপটপ শব্দ, সামনে হাত চালিয়ে টাইপিং চলছে। স্ক্রিনে তাকিয়ে মোনা বোঝার চেষ্টায় আছে ঈশান কি করতে চাইছে। এখন থেকেই ছেলে বাবার পথে হাঁটছে। ঈশান সার্চ দিচ্ছে হাউ টু হিপনোটাইজ পিপল। মোনার প্রচণ্ড হাসি পেল, কারণ কাউকে বশে আনাও এক ধরনের জাদুবিদ্যার মতো, যা চর্চার মাধ্যমে আয়ত্তে আনে। অথচ ঈশান নাকি একদিনের চেষ্টায়, তাও ইন্টারনেটের সাহায্যে তা শিখে নেবে। কৌতূহল নিয়ে ছেলের কাজ দেখছে। ইমরান সাহেব ঘুম পাড়িয়ে ছেলের খোঁজে ছাদে গিয়েছে। এদিকে মা ছেলের রুমে এসে অপেক্ষা করছে। এখন ইমরানকে ধোকা দিয়ে দুইজনই রুমে গোপন ফোন দিয়ে আসছে। ঈশানের ব্যস্ত স্বর শুনে মোনা স্ক্রিন থেকে চোখ তুলে চাইল। অনেকক্ষণ হলো, এখনই পাপা আসবেন। রুমে যাও মা। চলে যাচ্ছি তো। তুমি কাল শোতে যাওয়ার আগে আমাকে নিয়ে যাবে কিন্তু। আর এসব বন্ধ করে ঘুমাও, অনেক শিখেছো। জি না, আমার মাথা খারাপ হয়নি যে এসব জায়গায় আমি তোমাকে নিব। তুমি বাড়ি থেকে এক পাও বাইরে দিবে না। আমার কাজ শুধু ভিড়ের মাঝে থেকে ড্যানিয়েলকে বের করা। আরেকটা কথা, কিছুই হয়নি শেখার, আরও একটু কাজ বাকি আছে। ও সেফ মাস্ক পরে বের হবে, আমি জানতে পেরেছি। আর খুব সহজে হিপনোটাইজ করতে পারে মানুষকে। তাই তো আমি ওকে পাপার হাতে তুলে দিব খুঁজে বের করে। আমিও ওকে হিপনোটাইজ করব। মোনা চেপে রাখা হাসি ছেড়ে বলে, কিভাবে? এই আক্কার বাক্কার বাম্বে বু আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে এই সব মন্ত্র পড়ে? ওফ মা, আম সিরিয়াস। আম সিরিয়াস টু। তোমার পাপা জানতে পারলে তোমাকে খুব বকা দেবে। দিলে দিবে, কিন্তু তুমি বের হবে না। আমার বোনের ক্ষতি হবে। যাও, ঘুমোতে যাও। মা ছেলের গোপন আলোচনার মাঝে এখন খুনসুটি চলছে। ঈশানকে মানসিকভাবে সাপোর্ট দিচ্ছে মোনা।
আর সকল গোপন তথ্য দিয়ে সাপোর্ট দিচ্ছে সজীব এবং রবিনদের দলের আর এক ছেলে হাসান। এক ড্যানিয়েলের পেছনে এতজন লেগেছে। মোনা বিরক্তি নিয়ে বলে, এই ড্যানিকে সবার আগে আমার কাছে নিয়ে আসবে, কষে দুটো চড় দিব। আমার স্বামী সন্তান সবার জীবন ঘুম তেজপাতা করে দিয়েছে, উড়ে এসে জুড়ে বসে। ওর কালো জাদু চর্চা বের করবো আমি। ঈশান মোনার কথা শুনে হেসেই যাচ্ছে। মা ওর মতো বাচ্চামো করছে দেখে সে বেশ মজা পাচ্ছে। হাসতে হাসতে বলল, হ্যাঁ, আমরা বাপ বেটা চাচারা ভাতিজারা এতজন মিলে ওকে ধরার ফোন দিয়ে আসছে, আর তোমার এক থাপ্পড়েও একদম লাইনে চলে আসবে, তাই না? ড্যানিকে ধরার পরিকল্পনাগুলো তার বেশ উপভোগ্য লাগছে। 3 গোয়েন্দার মতো নিজেকে ডিটেকটিভ লাগছে। একদিকে পাপা, রবিন চাচ্চু, সজীব চাচ্চু, অন্যদিকে সোহান এবং সে। ঈশান জোর করে মাকে তার কামরায় পাঠিয়ে ঘুমাতে চলে গেল। সকালে দ্রুত উঠতে হবে। সকাল 6টা। ফজরের সালাত আদায় করে ইমরান বেরিয়ে পড়েছে জমিদার বাড়ির উদ্দেশ্যে। পাঠানগড় যেতে বেশ সময় লাগবে। ময়মনসিংহ জেলার ভালুকাতে অবস্থিত এই গ্রাম। আজকের দিনটা কেমন হবে সব কিছু নির্ভর করছে হাম্মাদের কাজের ওপর। বাড়িতে পাহারা বসিয়েছে যেন বাড়ি থেকে আজ কেউ বের না হয়, বিশেষত ঈশান। ড্যানিয়েলের শো বেলা 11টায়। ততক্ষণে ইমরান জমিদার বাড়িতে যাবতীয় ব্যবস্থা করে নেবে। উত্তরা থেকে নাফিস যোগ দিল। পেছনে ওদের গাড়ির বহর। নিরাপত্তা ছাড়া ওদিকে পা বাড়ানো বেঠিক। মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে দিল ইমরান। গাড়ি থেকে নেমে নাফিসের দলের এক ছেলের বাইকে উঠল নাফিস সহ। নাফিস প্রশ্ন করল, বাইক কেন? ওদের আগে পাঠিয়ে দেব, আমি তুই পরে যাব, তবে অন্য রাস্তা ঘুরে যাব। আরেকটা রাস্তা চিনি, ওটা দিয়ে। কেন? ড্যানি সোজা রাস্তায় চলে না। নাফিসকে চিন্তিত দেখালো। ইমরান প্রশ্ন করল, অবশ্যই পারবো। এমনভাবে বলছিস আমি জীবনে মারপিট করিনি। ব্যাপারটা পারা না পারা নয়, আমার দুশ্চিন্তা হচ্ছে আমরা পুরো একটা টিম শোতে পাঠিয়েছি, ও যদি আজ শোতে উপস্থিত না হয়। ইমরানকে বেশ ভাবুক দেখালো। ইমরানের 3টা গাড়ি ওদের ছাড়িয়ে অনেকটা দূর এগিয়ে গিয়েছে। মাটির রাস্তার বটগাছটার পাশে ঠায় দাঁড়িয়ে আছে 2 বন্ধু। নাফিস পুনরায় বলল, এত দীর্ঘ একটা পরিকল্পনা একদিনে ধূলিসাৎ কি করে করবি ভেবে দেখেছিস? ও ইতিমধ্যে জেনে গিয়েছে ওর বাংলাদেশের সফর ব্যর্থ। ওর বাংলাদেশ সফর ব্যর্থ। তো সব প্রোডাক্ট সরিয়ে ফেলেছি আমরা। এখন শুধু একটা গোডাউনে পরিত্যক্ত কিছু গান আর বুলেট আছে। কি পরিমাণ ক্ষেপে আছে বুঝতে পারছিস? আরও পাগলা সার হয়ে আছে গতকাল রাত থেকে। নাকি যেসব পলিটিশিয়ানদের সাথে কাজ করেছিল সবাই না করে দিয়েছে, কারণ অস্ত্রের সন্ধান না পাওয়াতে পিছিয়ে গিয়েছে। আমরা সবাই মাঠে নেমে পড়েছি, অথচ আমাদের হাতে অপশন শুধু একটাই। সেটা কি? যেভাবেই হোক ড্যানিকে জমিদার বাড়িতে আনতে হবে। মানলাম সব স্কলার রাবি রাকি জমিদার বাড়িতে যাবে, দোয়া রুকাইয়া সব হবে, কিন্তু তোর এটাও মাথায় রাখতে হবে ড্যানিয়েল একজন সার্টিফাইড জাদুকর। একে তো ওর বিজনেস আর পাওয়ার নস্যাৎ করলি, এর মাঝে ওকে ধরার প্ল্যান। কতটা বিপজ্জনক কাজ। 2টা বল 4টা বানালাম, বক্স থেকে কবুতর বের করলাম। টাইপ জাদুকর নয় ড্যানি। মানুষকে ভেলকি লাগিয়ে তা 2 ভাগ করে ফেলা জাদুকর, গায়েব করে ফেলা জাদুকর, যার ওঠা বসার সব শয়তানের সাথে। তুই এটাকে ম্যানেজ করতে পারবি আজ? বাইকে চড়ে বসলো ইমরান। নাফিসের দিকে তাকিয়ে বলল, ওরে বস, আল্লাহ ভরসা। মাথা ভর্তি দুশ্চিন্তা। ঘড়িতে ইতিমধ্যে 9:30 বেজে গিয়েছে। বেলা 10:30টায় পৌঁছে গিয়েছে জমিদার বাড়ি। সুনসান এরিয়া, গাড়িগুলো আশেপাশে নেই। অনেক দিনের মরিচা ধরা গেটটা ঠেলে 2 জন ঢুকলো। ক্যাত করে শব্দ করলো। রবিন এবং সজীব এগিয়ে এলো। সজীবকে প্রশ্ন করলো, তোমাদের গাড়ি কোথায়? স্যার আন্ডারগ্রাউন্ডে। ইমরান নাফিস চমকে গেল। নাফিস প্রশ্ন করলো, 4টা এত বড় গাড়ি পার্ক করার আন্ডারগ্রাউন্ডও আছে? জি স্যার, এটা নতুন করা, হয়তো ড্যানিয়েল করেছে। ও দেশে যখন আসতো তখন বড় বড় আমলা মন্ত্রীদের গাড়ি ঢুকতে এই বাড়িতে। বাইরে থেকে কেউ জানতো না এখানে মানুষ আসে। জাদু কক্ষে জাদু চলতো আর তার পাশের রুমে ওর আলোচনা সভা।
নাফিস বাজে একটা গালি দিয়ে বলল, শালা মাদারচোদ, এখানে রঙ্গ তামাশা করছে। আর গ্রামের মানুষ বলে এই বাড়িতে জমিদারের আত্মারা ঘুরঘুর করে। এই জন্যই কি এখানে কেউ আসলে অদৃশ্য হয়ে যেত? না, বলে দিত শয়তানের নামে। পাপিষ্ঠ। জাদুকক্ষে এসে ইমরান চারপাশটা ভালো করে পর্যবেক্ষণ করছে। আলেম, মুফতি, বাকিরা বসেছে। সাধারণ একটা কামরা নাকি মৃত্যুপুরে হয়ে ওঠে। ঝকঝকে পরিষ্কার মনে হয়, যেন প্রায় সব মেঝে মোছা। অথচ এখানকার কর্মরত কেয়ারটেকার আজ অব্দি এই কামরায় আসেনি। একজন রাকি দাঁড়িয়ে বলল, ইমরান ভাই, ওরা অনেক বছর ধরে এই জায়গা ব্যবহার করছে। ইমরান মাথা নেড়ে বলল, জি হুজুর, আমি শুনেছি। একদিনে কি আমাদের পক্ষে সম্ভব? যা করার সন্ধ্যার আগে করতে হবে। ইনশাল্লাহ। ইমরানের ফোন বেজে উঠল। ফোন রিসিভ করতেই ইমরান চেঁচিয়ে উঠল, আহম্মকগুলা, তোদের রাখছি কিসের জন্য? আমি বাড়িতে কি আছে এখন? আরিন ফোন ধরে বলল, হ্যাঁ ইমন, আপা কই ছিলে তুমি? এরা দুজন তোমাকে ফাঁকি দিয়ে বের হয় কি করে? তুই এত উত্তেজিত হচ্ছিস কেন? ওরা হয়তো ঘুরতে গিয়েছে মাঠালে, রুবিনাকে বলে গিয়েছে। ইমরান ফোন কেটে দিয়ে মাথায় হাত দিয়ে নিজের চুল ছিঁড়ছে। সবাই এগিয়ে এসে প্রশ্ন করল। কি হয়েছে? উত্তরে ইমরান বলল, ঈশান আর মোনালিসা বের হয়ে গিয়েছে বাড়ি থেকে শো দেখতে। নাফিস বলে উঠল, ইন্নানিল্লাহ, ফোন দে। ইমরান ফোনে বেশ কয়েকবার চেষ্টা করেও খেয়াল করলো কল ঢুকছে না। সজীব, হাম্মাদকে ইনফর্ম করো, ওদের দুজনকে যদি শোতে দেখতে পায় যেন সরিয়ে রাখে, নিরাপদ আশ্রয় নিয়ে যায়। ইমরান কপাল মুঠো জড়ো করে আঘাত দিয়ে বলল, আমি বোধহয় শান্তিতে আর পাবো না। একটা সাধারণ জীবন চেয়েছি, অথচ অশান্তির শেষ নেই। এখন যদি এদের দুজনে কিছু হয়, আমি তো সব হারিয়ে নিঃস্ব হয়ে যাব। একসাথে 3 জনকে হারাবো আমি। ইচ্ছে করে এরা এমন কাজ করছে। নিশ্চিত থাকো, এরা একজন আরেকজনকে সাপোর্ট করতে একসাথে বের হয়েছে। চারিদিক তন্ন করে খুঁজেও একমাত্র কন্যা নিখোঁজ আর 4 দিন। আমেরিকা হলে লোক লাগিয়ে বের করে নিয়ে আসতো, কিন্তু দেশের পরিস্থিতি আপাতত হাতের নাগালের বাইরে। ইমরান সব জেনে বুঝেই জিনিস সরিয়ে ফেলেছে। শো ইতিমধ্যে চলছে, জমে উঠেছে শো। বাচ্চারা আনন্দ নিয়ে দেখছে। ড্যানিয়েল গ্রিন রুমে বসে স্টেজে থাকা ম্যাজিশিয়ানকে নির্দেশ দিয়ে চলেছে কিভাবে গায়েব করে দেবে। অদ্ভুতভাবে যে মেয়েকে গায়েব করেছে সেই মেয়েকে ফিরিয়ে আনতে পারছে না মঞ্চে উপস্থিত ম্যাজিশিয়ান। ঘাবড়ে গিয়েছে সকলে। দুশ্চিন্তার মাঝেও গ্রিন রুম ছেড়ে পোশাক পরে মুখোশ পরে স্টেজে এলো ড্যানিয়েল। বেশ কয়েকবার চেষ্টার পর সেই মেয়েকে ফিরিয়ে আনতে সক্ষম হলো, কিন্তু এমন অভিজ্ঞতা তার জাদুর ক্যারিয়ারে কখনো হয়নি। আজ এত গরমিল কেন হচ্ছে? মনে হচ্ছে বাধা আসছে। জিনেরা কি অবাধ্য হয়ে গেল? শিষ্য জাদুঘরকে নির্দেশ দিল ছোটখাটো জাদু দেখাতে আপাতত। গ্রিন রুমে ফিরে এসে ফেটে পড়ল রাগে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের জিনকে দেখে প্রশ্ন করল, গরমিল হচ্ছে কেন? সময় সন্নিকটে, প্রস্তুত হও। মানে মশকরা করো আমার সাথে এখন? একে তো মেয়েকে পাচ্ছি না, এর মাঝে নাটক করো। শেষ সময়ের প্রস্তুতি নাও, তোমার মেয়ে এখানে আছে। ধমকে উঠল ড্যানিয়েল। গ্রিন রুমে অন্য কারো উপস্থিতি টের পেয়ে ঘাড় ঘুরিয়ে তাকালো ড্যানিয়েল। অ্যাডামেরি ছুটে এসে বলল, মিস্টার ড্যানিয়েল, I have a news. If I'm not wrong, few minutes ago I have seen Roseleaf in the crowd. হোয়াট? অ্যাডামেরিকে নিয়ে বের হলো দর্শক সিটের উদ্দেশ্যে। আশপাশটা সাবধানী ভঙ্গিতে পর্যবেক্ষণ করছে। অকস্মাৎ চোখে পড়ল মেয়ে রোজলিপকে, কার হাত ধরে যেন অডিটোরিয়াম থেকে বের হয়ে যাচ্ছে। ড্যানিয়েল মেয়ের পিছু নিল। ভিড়ের মাঝেও মেয়েকে চোখে চোখে রাখল। হাম্মাদের হাত থেকে ছুটে গেল রোজ। হাম্মাদ পেছন ফিরে দেখে রোজ ছুটছে। এদিকে ড্যানিয়েল লক্ষ্য করল মেয়েকে হারিয়ে ফেলেছে। ক্রোধ নিয়ন্ত্রণে রাখতে পারছে না। ভিড় ঠেলে সামনে এগিয়ে যেতেই পুনরায় মেয়েকে চোখে পড়ল। মেয়ের সাথে যাকে দেখলো বিস্মিত হলো। ঈশানের হাতের মুঠোয় রোজ। ধারণা পুরোপুরি বদলে গেল। ঈশান তো আসার কথা নয় আজ। তবে কি ইমরান পাঠালো ছেলেকে স্পাই হিসাবে? হাম্মাদের টিম ঈশানের হাতে রোজকে দেখে আটকে উঠল। ড্যানিয়েল এগিয়ে আসতে আসতে অট্টহাসি দিয়ে বলল, হ্যালো ঈশান, হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ। ঈশানের সাথে ছিল মোনা। হাম্মাদকে দূর থেকে দেখা যাচ্ছে। মোনা লক্ষ্য করল, হাত দিয়ে ইশারা করেছে সরে যাওয়ার জন্য।
মোনা ড্যানিয়েলকে দেখে খানিকটা হেসে বলল। হাউ হাউ আর ইউ? ড্যানিয়েল হাসছে, প্রশ্ন করল। হু ইজ দ্য গার্ল? মোনা না বুঝেই বলল। Oh, she is my brother-in-law's daughter. ততক্ষণে ঈশান যেন পাথরের মতো জমে যাচ্ছে। রোজ ঈশানের হাত ধরে দাঁড়িয়ে আছে। মোনা বুঝতে পারছে না ঈশান এইভাবে মূর্তির মতো দাঁড়িয়ে আছে কেন। ড্যানিয়েল ঈশানের দিকে তাকিয়ে মোনাকে প্রশ্ন করল। হুজ ইউর ব্রাদার ইন ল? মোনা উত্তর দিল, Mr. Hamad. ও রিয়েলি? নিজের অজান্তে সব ভুল উত্তর দিয়ে ফেঁসে গিয়েছে। এদিকে ঈশান অনেকটা ড্যানিয়েলের কবজায় চলে যাচ্ছে। পেছন থেকে খুব জোরে হাম্মাদ ধাক্কা দিলে ধ্যান ভেঙে গেল ঈশানের। হাম্মাদ জোরে বলল, ভাবিজি রান। মোনা ঘটনার আজ বুঝতে পেরে ঈশান এবং রোজকে নিয়ে ছুটছে। ড্যানিয়েল এবং হাম্মাদের মধ্যে মারপিট লেগে গেল। পাশ থেকে নিরাপত্তা বাহিনী এসে এদের থামাতে চাইল। ড্যানিয়েল উগ্র হয়ে হাম্মাদের উপর চটে গেল। মেয়ের কথা মনে পড়তেই ছুটল মোনাদের পেছনে। ঈশান মোনাকে এবং রোজকে পেছনে বসিয়ে গাড়ি চালাচ্ছে। পেছনে ড্যানিয়েলের বাইক, তার পেছনে হাম্মাদের গাড়ি। যা পরিকল্পনা ছিল পুরোটাই ভেস্তে গেল মোনা আর ঈশানের অতি চালাকির জন্য। মোনা ঈশানকে প্রশ্ন করল। ঈশান, আমরা কোথায় যাচ্ছি? ঈশান ডান বাম স্টিয়ারিং ঘোরাচ্ছে আর গিয়ারে চাপ দিচ্ছে। কম্পিত গলায় বলল, মা আমি জানি না, আমি সোজা পথ ধরে আগাচ্ছি, এখন কি করব? মোনা জোরে জোরে নিঃশ্বাস ছেড়ে বলল, ঈশান, কাম ডাউন বাবা, কিচ্ছু হবে না। হাসান কোথায়? ফোন দিচ্ছি ধরছে না। তোমার আর সোহান ভাইয়াকে ফোন দাও। ভাইয়াও ধরে না। মোনা মনে মনে দোয়া পড়ছে। ঈশান চিৎকার দিয়ে বলল, মা ড্যানিয়েল আমাদের পেছনে। মোনার দু চোখ দিয়ে পানি পড়ছে। আজ মনে হলো ইমরান সবসময় বলতো মোনালিসা একটু বুঝে শুনে চলবে। বাস্তবতা অনেক কঠিন, আবেগের জায়গা নেই। কেন ছেলেটাকে আটকে দিল না সকালে? না হয় বকাই দিত, না মানলে দুটো চড় থাপ্পড় দিয়ে হলেও আটকে দিত। বের হলো কেন? ঈশান একবার গাড়ি ডানে চালাচ্ছে, আবার বামে, স্পিড তুলেছে 100। এতে অ্যাক্সিডেন্ট হওয়ার ঝুঁকি বেড়েই চলেছে। রিয়ার মিররে তাকিয়ে ঈশানের মনে হলো 3টা বাইক। ঈশান চোখ বন্ধ করে আল্লাহকে স্মরণ করতে শুরু করলো আর নিজের ভুলের জন্য আফসোস করছে। চোখের পানি শার্টের হাতার উল্টো দিয়ে মুছে ফেললো যেন মা না দেখে। মোনা ইতিমধ্যে ছেলের অবস্থা গ্লাসে দেখেছে। ভেজা গলায় ঈশান বলে উঠল, মা আমাকে মাফ করে দিও, আমার জন্য আজ তুমি আর বোন দুজনেই বিপদে। পাপা আমাকে কোনোদিনও মাফ করবে না। চেয়ারে চোখ বাঁধা অবস্থায় ড্যানিয়েল ছটফট করছে। একপাশে দাঁড়িয়ে আছে রক্তাক্ত হাম্মাদের টিম। ড্যানিয়েলকে ধরতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে পায়ে ব্যথা পেয়েছে। হাম্মাদ চেয়েছিল ড্যানিয়েলকে জায়গাতে শ্যুট করে দিতে, ইমরান চায়নি তা। ইমরানের জন্য এখানে ধরে বেঁধে আনতে অনেক কসরত করতে হয়েছে। ড্যানিয়েলের সামনে আজ হুজুররা হাজির করেছে ওর সকল অশুভ শক্তিকে। রুমটা কেমন উত্তপ্ত। ইমরান বের হয়ে গেল সকলকে নিয়ে। হাম্মাদকে প্রাথমিক চিকিৎসা দিচ্ছে সজীব। ভেতরে চিৎকার শোনা যাচ্ছে, গোঙানির আওয়াজ। ইমরানের সেদিকে মন নেই। হাম্মাদ প্রশ্ন করল, ইমরান ভাই, ড্যানিয়েলকে কি করবা? এখানে ইচ্ছাপা দিয়ে গেড়ে দেবো। নাফিস বুঝতে পারছে ইমরান হিংস্র হয়ে উঠেছে যখন থেকে শুনেছে ঈশান এবং মোনা যেই গাড়িতে ছিল তা ক্ষেতের মাঝে উল্টে পড়ে আছে। পকেটের ফোন ভাইব্রেট করছে। বের করতেই দেখতে পেল সোহানের ফোন। মামা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জমিদার বাড়ির দিকে আসতেছি মামি আর ঈশানকে নিয়ে। ওদের পেয়েছি। না, ঢাকা ফিরে যাও, আমি আসছি। আচ্ছা। ভেতর থেকে হুজুররা প্রত্যেকে বেরিয়ে এলো। ইমরানদের দেখে বলল, ভাই সন্ধ্যা হচ্ছে, চলেন। আপনারা চলে এলেন যে? আমাদের কাজ হয়ে গেছে। যাদের উপর জাদু করেছে এবং যেসব জিনদের এতদিন বশ করে রেখেছিল প্রত্যেকের চটে গিয়ে জাদুঘরকে ঘিরে ফেলেছে। ওরা আর কিছুতেই ছাড়বে না। এখন আমাদের করণীয় কি? জাদুঘরের সাথে ভালো কিছু হবে না, তবে এই জায়গাটা নিরাপদ না। খুব ভালো হয় যদি জমিদার বাড়িটা মিটিয়ে দেন। হয়তো জিনের আসর বসবে না, কিন্তু অন্য যে কোনো অন্যায় হতে পারে। ভেঙে সেটা বিরানভূমি করে ফেলেন। প্রয়োজনে এখানে কিছু বছর পর চাষবাস করলেন। তবে এই বাড়ির অস্তিত্ব না রাখাই ভালো। এই জাদুঘরটা আর বাঁচবে না। আগামী কিছুদিন এখানে কেউ আসবেন না। কয়েক মাস পর সব ভেঙে ঘুরিয়ে দিবেন। ভেতরে যদি ওর লাশ থাকে? থাকবে না, ওরাই নিয়ে যাবে। ওরা অনেক ক্ষিপ্ত। নাফিস বলে উঠল,
তার মানে এখানেই এর কাহিনী খতম? জি, আপনারা দূরে থাকবেন এই বাড়ি থেকে, বাড়িটা অভিশপ্ত। জি। গেটে তালা লাগিয়ে বেরিয়ে গেল সকলে। গাড়িতে নাফিস প্রশ্ন করল, ইমরান, তুই এত চুপ কেন? ভাবি আর ঈশান তো ফিরছে বাসায় ইনশাল্লাহ। ইমরান তখনও নিশ্চুপ। হাম্মাদ বলল, ভাইয়ের আফসোস নিজ হাতে মারতে না পারাতে, তাই না ইমরান ভাই? ইমরান জানালার দিকে তাকিয়ে বলল, দস্তগীরের সাথে আজ যেটা হলো এটাকে কি বলে জানো তোমরা? সবাই উৎসুক দৃষ্টিতে ইমরানের উত্তরের অপেক্ষায়। ইমরান জানালার বাইরে সন্ধ্যা আকাশের পানে চোখ রেখে বলল, পোয়েটিক জাস্টিস। নাফিস দীর্ঘশ্বাস ফেলে বলে, প্রত্যেকে তার কর্মফল ভোগ করবে। তবে দস্তগীরের সাথে যা হয়েছে তা অভাবনীয়। ওর কর্মই ওকে ওর ধ্বংসের দিকে নিয়ে গেল। গাড়ি বাড়ির গেটে। নাফিসকে নামিয়ে দিয়ে হাম্মাদকে হাসপাতালে রেখে বাড়িতে এলো ইমরান। নয়ন এবং মিনহাজকে ফোন দিয়ে বলল বাড়িতে আসতে। মিনহাজের গাড়ি গ্যারেজে দেখে বুঝতে পেরেছে সবাই বাড়িতে আছে। সোফায় সবাই বসে আছে। ইমরানকে দেখে দাঁড়িয়ে পড়ল। ঈশানের হাতে ব্যান্ডেজ আর মোনার মাথায়। রোজলিপকে আরিন ঘুম পাড়িয়ে দিয়েছে। কারো মুখে আজ কোনো শব্দ নেই। ইমরান পরনের জ্যাকেট খুলতে খুলতে সিঁড়ি দিয়ে রুমে যাচ্ছে। আরিন ডাক দিল, ইমরান। আসি, অপেক্ষা করো। লিভিং এরিয়া থমথমে। আঘাতপ্রাপ্ত ঈশান এবং মোনাকে দেখে আজ ইমরান ছুটে আসেনি। মিনহাজ, নয়ন, আইরিন, ইস্তিয়াক পুরো ঘটনা জেনে স্তব্ধ। ঈশান এবং মোনা দুইজনই বকা খেয়ে মিনহাজ এবং আইরিনের কাছে। মিনহাজ দুশ্চিন্তায় আরও ভেঙে পড়েছে। আইরিন যেখানে আজ অবধি ঈশানের দিকে চোখ রাঙিয়ে কথা বলেনি, সেখানে খুব বকা দিয়েছে। মোনা সোফায় বসে আছে। ওর দিকে তাকালে মনে হয় না এতটুকু পরিমাণ অপরাধবোধ তার মাঝে কাজ করছে। মিনহাজের কথা এক কান দিয়ে ঢুকিয়েছে, অন্য কান দিয়ে বের করেছে। মোনার ভাষ্যমতে সে কোনো অন্যায় করেনি, স্বামী সন্তানের জন্য বের হয়েছে। ওপর থেকে ইমরান নেমে আসছে, হাত মুখ টিস্যু দিয়ে মুছে মিনহাজকে সালাম দিল। ঈশানের দিকে এক নজর তাকিয়ে আছে। ঈশান উঠে এসে বাবাকে বলল, পাপা সরি। ইমরান মুহূর্ত অপচয় না করে সর্বোচ্চ জোর খাটিয়ে ছেলেকে চড় মারল। কেঁপে উঠল সকলের আত্মা। বসা থেকে দাঁড়িয়ে গেল সকলে। মোনা ছুটে এসে ঈশানকে ধরল। মিনহাজ ধমকে উঠল, ইমরান, এত বড় ছেলের গায়ে তুই হাত তুললি? আইরিন ইমরানের কাছে এগিয়ে সে সরিয়ে দিল। সোহানকে ধমকে ইমরান বলল, তোর মাকে সরা সোহান। আইরিন চেঁচিয়ে বলল, তুই কোন সাহসে বাড়ির ছেলের গায়ে হাত তুলবি? আইরিনকে হাত দিয়ে সরিয়ে ঈশানকে চিৎকার দিয়ে বলল, তোকে আমি এই জন্য রক্ত মাংস পানি করে মানুষ করছি? এত অবাধ্য হয়েছিস তুই? মাথা নত ঈশানের। মোনায়ের মাঝে চেঁচিয়ে উঠল, খবরদার আর একবার আমার ছেলের সাথে জোর গলায় কথা বলবেন না। আপনি ছেলের গায়ে হাত তুললেন কিভাবে? সকলকে অবাক করে দিয়ে কষিয়ে দ্বিতীয় চটটা মারল মোনাকে। ঈশান বাবার দিকে ক্রন্দনরত লাল চোখ নিয়ে তাকালো। মোনাকে আগলে ধরল। ইমরান আঙুল তুলে বলল, একদম চুপ। ছেলে ভুল করেছে জেনে ছেলেকে সাহায্য করার জন্য এই চটটা তোমার প্রাপ্য ছিল। এতটুকু আফসোস হচ্ছে না আমার তোমাদের চর মেরে? কতটা ব্রেইনলেস হলে দুজন একসাথে ভুল করে তোমাদের থেকে শেখা উচিত। ননসেন্স। মিনহাজ নিজের জায়গায় অনড়, চোখের পানি আড়াল করে নিল। মেয়ে আজ থাপ্পড় খাওয়ার মতোই কাজ করেছে। ঈশানকে বাধা না দিয়ে নিজের জীবন সহ 3টে জীবন ঝুঁকিতে ফেলেছে। নয়ন, ইস্তিয়াকে সে মোনা এবং ঈশানকে আগলে ধরল। মোনা চেঁচিয়ে বলল, বেশ করেছি, ছেলেকে সাহায্য করেছি, আরো করব। আরেকটা চর খেলো মোনা। ঠোঁটের পাশটা নোনতা লাগছে মোনার, হয়তো খানিকটা কেটেছে। পুরুষালী চর তো নমনীয় হবার কথা নয়। ঈশানের ঠোঁট কাঁপছে, চোখ ভেঙে কান্না পাচ্ছে, দুগাল ভিজে গিয়েছে। মায়ের হাতটা শক্ত করে মুঠোয় পুড়ে রেখেছে। মোনার গেলে দ্বিতীয় চরের সাথে শান্ত লিভিং এরিয়া যেন কেঁপে উঠল। সবাইকে এইভাবে ফেলে ইমরান বাড়ি থেকে বেরিয়ে গেল। ফ্ল্যাটের বারান্দায় নীরবে বসে আছে চেয়ারটাতে, মাথা নোয়ানো। সারাদিনের ক্লান্তি শরীর জুড়ে। এরপরও বিছানায় যেতে মন সায় দিচ্ছে না। বাড়ি ফিরবে না, আজ এদের কারো মুখ দেখবে না। স্বস্তি দরকার। মেঝেতে চোখ নিবদ্ধ। যা করতে চায়নি তা করে বসেছে আজ। 1 ফোঁটা 2 ফোঁটা করে বেশ কয়েক ফোঁটা অশ্রু জমা হয়েছে মেঝেতে। যে হাতে আজ মানুষ দুটোকে আঘাত করেছে হাতটার দিকে তাকিয়ে আছে। একবারও প্রশ্ন করল না কোথায় আঘাত পেয়েছে। ছেলেটা খুঁড়িয়ে হাঁটছিল, হাতে ব্যান্ডেজ বাঁধা। হাত কি ভেঙেছে? পায়ে কি বেশি আঘাত লেগেছে?
এই তো সেদিন পড়ে গিয়ে বাগানে ব্যথা পেয়েছিল বলে কোলে নিয়ে নেমেছে সিঁড়ি দিয়ে, অথচ আজ জিজ্ঞেস করলো না অবধি কতখানি আঘাত পেয়েছে। আর মোনা, ও সুস্থ আছে? মাথায় কতটা আঘাত লেগেছে? বাচ্চাটা সুস্থ আছে? ফোন দিয়েছে কাউকে ওদের খবর জিজ্ঞেস করবে, তারও উপায় নেই। কিছুক্ষণ আগে রাগের মাথায় আছাড় দিয়ে ফোন ভেঙে ফেলেছে। ইচ্ছে করছে চিৎকার দিয়ে কাঁদতে, হয়তো মন হালকা হতো, কিন্তু ইমরান কাঁদতে পারে না। ওদের কষ্টগুলো বুকে চাপা থাকে, শূন্যে মিলিয়ে যায়, জমা হয় কিছু দীর্ঘশ্বাস। বুকটা খা খা করছে। ছেলেটাকে একটাবার জড়িয়ে ধরতে পারত। কিভাবে ফুঁপিয়ে কাঁদছিল, অথচ বাবার মুখে মুখে তর্ক করেনি। আর মোনা, মেয়েটা অবাধ্য হতে গেল কেন? পারল না ঈশানকে ধমকে আটকে রাখতে? মা হিসাবে ঈশানের জন্য সেরা, তবে মায়েরা তো শাসনও করে, শাসন করেও তো ছেলেটাকে বোঝাতে পারত। এপ্রিলের ঝড় শুরু হয়েছে, ঈদের পরপর চারদিক ফাঁকা, এখনও মানুষের ঘরে ফেরা হয়নি। কখন যে বৃষ্টিতে ভিজিয়ে দিয়েছে শরীর খেয়ালই করেনি। ভেজা শরীর নিয়ে উঠে পোশাক পাল্টে বিছানায় বসলো ভাঙা ফোন জোড়া লাগাতে। কোনো সমাধান না পেয়ে চুপচাপ শুয়ে পড়ল। অনেকটা চোখ লেগে এসেছিল, তখনই কলিং বেল বেজে উঠল। চোখ কচলে চশমাটা চোখে দিল। ঘড়িতে তখন 11:30। আশপাশটা নীরব হওয়াতে 11:30টাও মধ্যরাত মনে হচ্ছে। গায়ে টি শার্ট চাপিয়ে দরজার দিকে এগিয়ে গেল। দরজা খুলেই হতবাক ইমরান। ঈশান দাঁড়িয়ে আছে, কথা না বলে দরজা থেকে সরে দাঁড়ালো। ডান পা খুঁড়িয়ে ভেতরে ঢুকতে ঢুকতে বাবাকে সালাম দিল। সোফায় বসে হাতের টিফিন ক্যারিয়ারটা সেন্টার টেবিলে রাখলো। ইমরান চুপ করে অন্য সোফায় বসলো। গমগমে স্বরে প্রশ্ন করলো, কেন এসেছো? পাপা সরি। সোফা থেকে উঠে নিজের রুমের দিকে পা বাড়ায় ইমরান। ঈশান পেছন থেকে এক হাতে বাবাকে ঝাপটে ধরে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে একই কথা বলছে, আর কখনো এমন করবো না পাপা, প্লিজ কথা বলো। তুমি কখনো এত রাগ করনি আমার উপর? কে আছে তুমি আর মা ছাড়া আমার? একটু কথা বলো পাপা। ঘুরল না ছেলের দিকে, ঠোঁট চেপে হাহাকারটুকু উগলে নিল, ঝরতে দিল চোখের পানিটুকু। আবেগী হলো না, শক্ত খুলসে আগলে রাখলো নিজেকে। প্রগাঢ় স্বরে বলল, ছাড়ো, ঘুমাবো আমি। আচ্ছা ঘুমিয়ে যেও, মা খাবার পাঠিয়েছে, একটু খাও। ঈশান বাবাকে ছেড়ে খাবারের বাটির দিকে এগিয়ে গেল। ইমরান ছেলের দিকে না তাকিয়ে রুমে চলে গেল। বাটি নিয়ে ঈশান বেডরুমে এলো। বাবার দিকে তাকিয়ে বলল, খাবে না? না। আমিও খাইনি পাপা। না খেলে খেয়ে নাও। তুমি না খাইয়ে দিলে খাবো না। খাওয়ার প্রয়োজন নেই। এর আগে কখনো বাবার এমন রূপ ঈশান দেখেনি। চেয়ে আছে বাবার দিকে। ইমরান শুয়ে পড়ল বিছানায়, খাবার বাটিটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। চোখের জল গড়িয়ে পড়ছে বাটির ওপর। এক হাত বুকের সাথে বাঁধা, অন্য হাতে বাটি। ভেজা গলায় বলল, পাপা আমি কি চলে যাব? ইমরান অন্যদিকে মুখ ঘুরিয়ে প্রশ্ন করল, এসেছো কার সাথে? রবিন যাচ্ছুর সাথে। রবিন কি আছে? থাকবে বলেছিল আশেপাশে, ফোন দিলে আসবে। চলে গেলে চলে যাও। আচ্ছা দরজা আটকে দাও। ড্রয়ারে দুটো চাবি আছে, একটা নিয়ে লক করে যাও। ঈশানের পা চলছে না, প্রচণ্ড ব্যথা করছে, পায়ে হাঁটুর কাছটাতে থেতলে গিয়েছে। আজ পাপার আচরণে মনে হলো অনেক বড় অপরাধ করেছে। তৎক্ষণাৎ মনে হলো আজ যদি বেঁচে না ফিরত তবে পাপা কার সাথে রাগ করত। ড্রয়ার থেকে চাবি নিয়ে বলল, এতটুকু বলে ডাইনিং পর্যন্ত গিয়ে ঈশানের মনে হলো আর পা চলছে না। চেয়ার টেনে বসলো। পাপা তো ঘুমিয়েই পড়বে, 10 মিনিট বসে না হয় বের হবে, পাটা একটু বিশ্রাম পাক। ফোন হাতে নিয়ে রবিনকে ফোন দিল। হ্যাঁ ঈশান বলো। চাচ্ছু 10 মিনিট পর আসো, আমি নামবো। নামবে মানে? থাকবে না? না পাপা চাইছে না আমি থাকি। আচ্ছা আসতে পারবে নিজে নিজে? এই জন্যই 10 মিনিট সময় চাইলাম। পায়ে টান লাগছে, ব্লিডিং হচ্ছে, একটু বসি। পা চলছে না তো। বাবাকে সরি বলে থেকে যাবে? এটা এমন একটু একটু রাগ করে বাবারা। ফিরে আসছিস কেন? ঈশান কেঁদে দিল, কাঁদতে কাঁদতে বলল, পাপা আমাকে চায় না পাশে এখন। আমি পাপাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি চাচ্ছু। আমার জন্য পাপা আজ মাকেও মেরেছে। মায়ের দোষ ছিল না, আমাকে অনেক বোঝানোর পরেও রাজি না হওয়াতে একা ছাড়া রিস্ক নেয়নি মা। নিজে বেরিয়ে এসেছে আমার সাথে। সবাই আজকে মায়ের দিকে আঙুল তুলেছে।
কেউ বুঝলো না মাকে। দোষ তো তোর, কি দরকার ছিল বাড়াবাড়ি করার? এমন ছিলাম না? এখন যা হয়েছে হয়েছে, এখন যা হয়েছে হয়েছে। এখন বাবা শোনো, তোমার বাবা কিন্তু কিচ্ছু খায়নি, নিজেও খেয়ে পাপাকেও খাওয়াও। আমি এখন আবার রুমে গেলে আরেকটা থাপ্পড় দিবে, এবার আমি মরে যাব। পাপা আমাকে কখনো মারেনি, ব্যথা লাগার চেয়েও বেশি কষ্ট লাগে বুকে। পেছন থেকে ইমরান এসে ঈশানের কান থেকে ফোন কেড়ে নিল। রবিনকে বলল, রবিন, সকালে এসে নিয়ে যেও ওকে। জি স্যার। তুমিও বিশ্রাম নাও, সারাদিন বাইরে ছিলে, অনেক ধকল গিয়েছে। ওকে স্যার, কিছু লাগলে আমাকে কল দিয়েন। ঠিক আছে। ঈশান বাবার মুখের দিকে তাকিয়ে সহসা হেসে উঠল। ইমরানের মুখে হাসির ছিটে ফোটাও নেই। রান্নাঘর থেকে প্লেট এনে একটা ছেলের জন্য খাবার বাড়ছে, মুখে শব্দ নেই। ঈশানকে খাইয়ে দিতে দিতে বলল, খাওয়ার পর চুপচাপ ঘুমিয়ে যাবে। ওষুধ নিয়ে এসেছো সাথে? এনেছে। খেয়ে নেবে। ঈশান মাথা কাত করে সায় দিল। বাবাকে খাওয়ার কথা বলতে ভয় করছে, তবুও বলল, পাপা তুমি খাবে না? আমার খাবার নিয়ে তোমাকে ভাবতে হবে না। খেয়ে বেডের উপরে ড্রেস রেখেছি, ওটা পরে শুয়ে পড়বে। এইখানে আমার ড্রেস আছে। আমি এনে রেখেছি। খাবার শেষে ইমরান রান্নাঘরে চলে গেল। ঈশান রুমে এসে কয়েকবার চেষ্টা করেও পরনের শার্টটা খুলতে পারছে না। ইমরান এসে খুলে পরিয়ে দিল। প্যান্ট তো ছেড়ে খোলার জন্য চেষ্টা করেও ব্যর্থ। ইমরান ধরতে যাবে, পিছিয়ে গিয়ে বলে, নো পাপা। চোখ রাঙিয়ে বলে, আরেকটা থাপ্পড় খেতে চাও? দুপাশে পরপর মাথা নেড়ে জানালো সে চায় না। পাপা আমি তো বড় হয়েছি। কত বড়? ইমরান তোয়ালে পরিয়ে প্যান্ট বদলে দিয়ে 3/4 প্যান্ট পরিয়ে দিল। হাঁটুর কাছটাতে রক্ত পানি চুয়ে চুয়ে পড়ছে, গজ ভিজে গিয়েছে। চোয়াল শক্ত করে মেঝেতে বসে ঈশানের পা কোলে নিয়ে প্রাথমিক চিকিৎসার বক্সটা বের করে জায়গাটা ভালো করে পরিষ্কার করলো। হ্যাক্সিসল পভিসেপ লাগিয়ে গজ দিয়ে মুড়িয়ে দিয়ে বলল, চুপচাপ ঘুমিয়ে যাও, বাতি নিভিয়ে দিচ্ছি। ছেলের পাশে শুয়ে পড়ল। সময় কিছুটা পার হতেই ঈশানের ফোন ভাইব্রেট করে উঠল। মেসেজ জমা হয়েছে ফোনে, মায়ের অনেক মেসেজ। সবকটা মেসেজের উত্তর দিয়ে জানালো সে কাল সকালে আসবে। মোনার আর একটা মেসেজ ছিল যার উত্তরে ঈশান মিথ্যা বলেছে। মেসেজে মোনা প্রশ্ন করেছে, ঈশান আবার কথা জিজ্ঞেস করেছে তোমার পাপা? উত্তরে ঈশান বলেছে, হ্যাঁ মা, তুমি কেমন আছো, খেয়েছো কিনা? ঈশান চায়নি মা দুশ্চিন্তা করুক, অথচ পাপা আজ একটিবারও মায়ের কথা জিজ্ঞেস করেনি। মা সারা রাত না খেয়ে থাকবে যদি ঈশান উত্তর না দিত। ঈশান, ঘুমাতে বলেছি, ফোন রাখো। জি পাপা, সরি, মা মেসেজ দিয়েছিল তাই রিপ্লাই করছিলাম। তাহলে মায়ের কাছেই থাকতে এখানে এসেছো কেন? পাপা মা খায়নি এখনো, উত্তর না দিলে আরো খেত না। মায়ের মেডিসিন আছে। ওটা তোমার মা বুঝবে, ঘুমাও। ঈশান মন খারাপ করে ফোন রেখে শুয়ে পড়ল। ব্যথায় ঘুমাতে পারছে না। ইমরান ছেলেকে বুকে আগলে ধরে চুলে বিলি কেটে দিতে থাকলো। নিজেও ঘুমানোর জন্য চোখ বন্ধ করতেই মনে মনে ভাবল, আমার এক সন্তান আমার বুকে, আরেক সন্তান না খেয়ে আছে। মোনালিসা, তোমার অবুঝপনার জন্য আমার এই 2 সন্তান ভুগছে। তুমি ব্যথা পেয়েছো তোমার দোষে, অথচ ভুগছে আমার অবুঝ বাচ্চাটা। তোমাকে আমি এত সহজে তো মাফ করবো না। এক হাতে এক বাটি স্যুপ, অন্য হাত দিয়ে চোখের পানি মুছছে। আইরিন আপা রাগ করে বাবার সাথে পাঠিয়ে দিতে চেয়েছিলেন। আবার একটাই কথা, ও ঘরের বউয়ের গায়ে হাত তুলবে কেন? সবাই বুঝিয়েছে। অবশেষে চুপচাপ হলেও রাগ কমেনি। মিনহাজ মনসুর চায়নি মোনাকে নিয়ে যেতে, মোনাও যায়নি। নিজের ভুল বুঝতে পারছে। মোনা কোনোভাবেই চায়নি ঈশানের মন ভেঙে যাক। ছেলেটা বাবাকে সাহায্য করার জন্য এত কিছু পরিকল্পনা করলো। সকালে বোঝানোর পরও ও যখন বারণ মানল না, বাধ্য হয়ে বেরিয়ে পড়ল। নিয়তিতে ছিল আজকের এই দুর্ঘটনা। তার জন্য যদি মোনাকে ইমরান দায়ী করে তবে মোনাই দায়ী। এই যে একটু আগে মিথ্যা মেসেজ দিল, ওর পাপা নাকি মোনার খোঁজ নিয়েছে। মোনা জানে ইমরান কখনোই মোনার খোঁজ নেবে না, অন্তত আজ তো নাই। সুপটুকু খেয়ে যাবতীয় ঔষধ নিয়ে শুয়ে পড়ল। বিছানা আজ খালি লাগছে। মানুষটা কাছে থাকলে রাগ করলেও ভালো লাগে। যদি সত্যি কোনো ভুল আজ মোনা করতো তবে ইমরান সারা রাত পাশে থেকে যত্নে আগলে নিত। কক্সবাজারের ইনসিডেন্ট মোনা দেখেছে, ইমরানের ছটফটানি। আজ সেই ইমরান মোনার খবর নিতেও নারাজ। কথা বলা তো অনেক দূরের চিন্তা।
ঈশান বাসায় আসার পর থেকে ফুপির রাগ দেখতে পাচ্ছে। সারাদিন ধূপধাপ তোলপাড় করছে জিনিসপত্রের সাথে। ইস্তিয়াক ড্রয়িং রুমে কিছু অতিথি এসেছে, ওদের সাথে গল্প করছিল। বোনের আওয়াজের ইশারা নিজে বুঝেও অতিথিকে আলাপ পেতে দিল না। অতিথি যাওয়ার পর কিচেনে গিয়ে দেখলো কিচেনে প্রতিটি প্রাণী ভয়ে তটস্থ। ঈশান সোফার এক কোণে ইতুকে কোলে নিয়ে বসে আছে, মুখটা অসহায় বানিয়ে রেখেছে। তুষি রুবিনা কিছুতেই আইরিনকে সামলাতে পারছে না। রাবেয়া এবং মতিয়ার নির্দেশ মোতাবেক সব কাজ করতে গিয়ে হাত থেকে এটা ওটা ফেলে দিয়ে রান্নাঘরে গোলমাল লাগিয়ে দিয়েছে। ইস্তিয়াক বোনকে শান্ত করে বলল, আপা তুমি কি থামবে? এমন ভাঙচুর করে কার কি উপকার করেছো শুনি? নিজের স্বাস্থ্য শরীর খারাপ করে সবাইকে বিপদে ফেলবে। আইরিন ঘুরে ফোঁস করে উঠল ভাইয়ের কথায়। হ্যাঁ তাই তো, এখন আমাকে বিপদ লাগবে, কাল তুষিকে বিপদ লাগবে। তোরা পুরুষ মানুষরা মেয়েদের পেয়েছিসটা কি? তোদের সংসারও করবে মেয়েগুলা, বাচ্চা জন্ম দিবে, বাচ্চা পালবে, আর তোরা মরদগিরি দেখার জনসাউন মুখে বইয়ের গায়ে হাত তুলবা? এসব অসভ্যতামি শিখিয়েছে আব্বা মা। ইস্তিয়াক গলার স্বর নরম করে বলল, আপা এবার একটু থামো। ভাইয়া ভুল করেছে আমরাও জানি, কিন্তু সিচুয়েশনটা বুঝো। তুমি বা আমি কেউই ভাইয়ার জায়গায় নেই। একটু যদি ঘটনার হেরফের হতো একসাথে ঈশান, ভাবি আর আমার নতুন বাচ্চাটাকেও হারাতাম। ভাইয়ার কি করার ছিল? তাই বলে মারবে? আচ্ছা ভাইয়া আসলে ভিত কইরো, আসতে দাও। আইরিন কিছুটা নরম হয়ে বলল, তুষি রে যা না, মনটাকে একটু কিছু খাওয়াতে পারিস কিনা দেখ। সকালে একবার গা মুছে দিছি, সারা রাত জ্বরে ছটফট করছে। তুষি বাটিটিতে কাস্টার্ড নিয়ে ওপরে চলে গেল। আইরিন ড্রয়িং রুমে এসে সোফায় বসে ঈশানকে বলল, আব্বু দেখি ফুপির কাছে আয়, পায়ে ব্যথা কমেছে? ঈশান ফুপির কোল ঘেঁষে বসলো। ছেলেটার চোখ মুখ ফুলে গেছে। ঈশানকে খাইয়ে দিতে দিতে বলল, তোর বাবা কি আজ আসবে? ঈশান উত্তরে মাথা নেড়ে বলল, আসবে বলেছে তো। ঠিক আছে আসুক আজকে, এরপর হবে। বাড়ির সবাই অপেক্ষা করছে খাবার টেবিলে। 10টা বেজে চলল, ইমরানের আসার নাম নেই। আইরিন জেদ ধরে বসে আছে, আজ কাউকে খেতে দিবে না ইমরান না আসলে। ঈশান বাবাকে মেসেজে বলেছে ফুপি আসতে বলেছে, ফোন কেটে দিচ্ছে সবার, মেসেজে রিপ্লাই নেই। এক পর্যায়ে আইরিন শুধু মোনার খাবারটা বেড়ে ওকে খেতে দিল। মোনা খাচ্ছে না, মনের কোণে উঁকি দিচ্ছে বিশ্বাস মানুষটা আসবে। ঠিক 10টা 10-এ বেঞ্চ ঢুকলো গেট দিয়ে। বাড়ির সদর দরজা দিয়ে হেঁটে শার্টের হাতা ফোল্ড করে সোজা বেসিনে গিয়ে হাত মুখ ধুয়ে খেতে বসলো। বাকিরা আশ্চর্য হয়ে তাকিয়ে আছে, যেন ইনস্ট্রাক্টেড কাজ করছে। এসে খেতে বসে যাওয়া উচিত হবে এমন, তবে এমন কাজ কখনোই ইমরান করে না। আগে ফ্রেশ হয়ে এরপর নামবে। ওকে দেখে সবাই দাঁড়ালে হাতের ইশারায় বসতে বলে নিজেও বসলো। বোনকে সালাম দিয়ে নিজের প্লেটে খাবার বেড়ে মুখে খাবার তুলল। বাকিদের মনে হলো যাক এবার দুটো মুখে রোজবে। ঈশানকে প্রশ্ন করলো, ঈশান ব্যথা আছে? ঈশান মাথা নেড়ে বলল, হাঁটতে গেলে টান লাগে আর হাত নাড়াতে পারি না। সোহানকে প্রশ্ন করলো, ওর কি হাত ভেঙেছে? না মামা, তবে লিগামেন্ট ছিঁড়েছে, থেরাপি নিতে যেতে হবে। ঠিক আছে। আইরিন খাবার থামিয়ে ইমরানকে প্রশ্ন করলো, ভালো, নিজের সন্তানের খোঁজ নিলি রক্তের টান বলে, আরেকজন মেয়ে যে তর পাচ্ছে রাত থেকে, তার দিকে তো ফিরেও দেখলি না? থমকে গেল সকলের খাবার। প্লেটের উপর হাত ছেড়ে ইমরান বোনের দিকে তাকিয়ে বলল, নিজের সন্তান ভুল করেছে, ভুল স্বীকার করেছে, তাকে যা খুশি শাস্তি দেওয়ার ক্ষমতা আছে। আরেকজনের সন্তানকে দুটো থাপ্পড় দিয়েই মনে হলো এই অধিকার খাটানো উচিত হয়নি, তাই খবর নেওয়ারও প্রয়োজন বোধ করছি না। কি দরকার এত খেয়াল রাখার, যার নিজেরই হুঁশ জ্ঞান নেই? যথেষ্ট বয়স হয়েছে, তাকে বোঝানোর মতো কিছুই নেই। পেটে যে তোর বাচ্চা, আগে জিজ্ঞেস করো মা হওয়ার যোগ্যতা আছে কিনা। কোনো মা 2 সন্তানকে নিয়ে একসাথে সুইসাইডাল কাজ করতে পারে না। আমার কাছে কালকের ঘটনাটা পুরাটাই সুইসাইডাল। তার এতটুকু সেন্সে ধরলো না যে আমি একসাথে 2টা বাচ্চাকে নিয়ে কেন ঝুঁকি নিচ্ছি। তার মানে তুই বলতে চাচ্ছিস মোনার উচিত ছিল ঈশানকে মেরে হাঁটকানো? ঈশান তো স্বীকার করেছে ও জোর করেছে। তার মানে তুমিও মেনে নিচ্ছ মোনা ঈশানের সৎমা, ও ঈশানকে মারতে পারবে না?
প্রয়োজন হলে মেরে আটকাবে। ঈশান আমার জন্য কি এটা সবাই জানে। তাকে শাসন করার অধিকার এই বাড়ির দুটো মানুষকে দিয়েছি। যাদের দিয়েছি তারা আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ এটা মাথায় রাখা উচিত ছিল, তোমাকে আর তার মাকে। সেখানে তার মা যদি নিজের দায়িত্ব পালন করতে গড়িমসি করে, তার দায়ভার কে নেবে? প্রশ্ন কি যোগ্যতা নিয়ে ওঠে না? যোগ্যতা নেই না মোনার মা হওয়ার? আছে নাকি? প্রশ্ন করে দেখো, কোনো মা পারে সন্তানদের নিয়ে মৃত্যুর মুখে ঝাঁপ দিতে? আমার কথা মাথায় ছিল না? এদের হারালে যে আমি পাগল হয়ে যাব, এটা এদের কারো সেন্সে আসেনি কেন? এত ভালোবাসি, এত যত্নে রাখি, সেগুলো কি ব্যর্থ চেষ্টা আমার? তার মানে সব দোষ মোনার? ইমরান তাচ্ছিলের হাসি হেসে বলে, সব দোষ ঈশানের। ওকে মা বারবার নিষেধ করার পরেও মায়ের কথা শোনেনি। নিজেও বিপদে পড়েছে, মাকে আর বোনকেও বিপদে ফেলেছে। এখন ভোগ করুক যন্ত্রণা, চোখের সামনে দেখুক মা আর বোনের কষ্ট। ওর ভুলের শাস্তি বাকিরা পেলে কেমন লাগে বুঝুক। আমি কি সবাইকে বারবার মেরে ধমকে বোঝাবো নাকি? পেটের বাচ্চারা তো কষ্ট পাবে, ওর ক্ষতি হলে তার ড্রাইভার কে নেবে? ঠান্ডা শান্ত গলায় ইমরান মোনার দিকে তাকিয়ে বলল, কারো গাফেলতির জন্য যদি আমার বাচ্চার কোনো ক্ষতি হয়, তাকে মাটি চাপা দিয়ে নিজে মরবো আমি। কথাটা আস্তে ধীর আওয়াজে শোনালেও মনে হলো সকলের শ্বাস আটকে গিয়েছে। চুপচাপ নিজের খাবার খেয়ে উঠে দাঁড়ায় ইমরান। ঈশান বাবার দিকে ভেজা চোখে তাকিয়ে বলল, পাপা আমি আর এমন করব না, মায়ের অবাধ্য হব না, প্লিজ মাকে কষ্ট দিও না। এত চিন্তা থাকলে মায়ের কথা শুনতে। হন হন করে হেঁটে ইমরান নিজের কামরায় চলে গেল। আইরিন দম মেরে বসে আছে, দাঁত খিচে বলল, আমি মাঝে মাঝে অবাক হয়ে দেখি, এ কি আমাদের ভাই এখনো সবাইকে কষ্ট দিবে? ঈশান মোনার হাত ধরে বলল, মা সরি আমার জন্য। মোনা হেসে বলে, তোমার পাপার রাগ পড়ে যাবে, আমি দেখছি। পাপা এত চিন্তা করো না, আপা এত চিন্তা করো না, ঠিক হয়ে যাবে। আইরিন মোনার মাথায় হাত বুলিয়ে বলল, সব আগের মতো স্বাভাবিক করে নে বোন, এত অশান্তি আর ভালো লাগে না। মোনা খানিকটা হেসে মাথা ঝাঁকালো। সবাইকে বুঝ দিলেও নিশ্চিত জানে এই রাগ পড়বে না সহজে। খেয়ে রুমে এসে দেখলো আজ অনেক দিন পর ইমরান সিগারেট হাতে দিয়েছে। দোষটা মোনারই, যেখানে বুদ্ধি নিয়ে কাজ করার কথা সেখানে নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছে। যা যা ঔষধ খাওয়ার সব খেয়ে বারান্দায় ইমরানের পাশে দাঁড়ালো। চারিদিক ধোঁয়ায় অন্ধকার হয়ে আছে। মোনাকে দেখে হাতে সিগারেট ফেলে দিয়ে রুমে ফিরে এলো। কাজটা যে মোনার ইচ্ছাকৃত বুঝতে পারছে। ঈশানের সামনেই ইমরান ধূমপান করে না, সেখানে মোনার এই অবস্থায় পরিবেশ সুস্থ রাখার জন্য হাতের দ্রব্য ফেলে দিবে মোনা জানে। কথা বলবেন না? বিছানায় শুয়ে পড়েছে ইমরান। মোনার কথা শুনে বলল, কি কথা বলবো? কেমন আছি একবারও তো জিজ্ঞেস করলেন না। দেখছি ভালোই, আর প্রশ্নের কি দরকার? মাথায় ব্যান্ডেজ আর শরীরে জ্বর নিয়ে আমি ভালো আছি। খারাপ থাকলে বিশ্রাম নেওয়া উচিত, কথা কম বলে। মোনা ইমরানের পাশ ঘেঁষে শুয়ে দুহাতে ইমরানকে ধরে বলল, আর এমন বাচ্চামো করব না ইমরান সাহেব। কে ধরে রেখেছে? সরি। ইমরান বিছানা ছেড়ে চলে যাওয়ার জন্য পা ফেলল। মোনা প্রশ্ন করল, কোথায় যাচ্ছেন? এখানে দম আটকে আসে, ঈশানের কাছে যাচ্ছি। আর একজন যে একা থাকবে? একা নেই, তার মা আছে। সে দুনিয়াতে আসলে তাকে নিয়ে আলাদা হয়ে যাব। আমার রাগ ওর ওপর ঝাড়ছেন কেন? ও কেন এখন ওর মায়ের মনে নিজের জন্য ভালোবাসা তৈরি করতে পারলো না? মা কেন ভাবলো না তার কথা? তাই এটা তার শাস্তি। ঠিক আছে যান, ঘরের সবাইকে শাস্তি দিয়ে আপনি শান্তিতে থাকুন। বেরিয়ে গেল ইমরান। মোনা হেডবোর্ডে হেলান দিয়ে বসে আছে, দুচোখ দিয়ে অশ্রু ঝরছে। জীবনের শিক্ষা হয়েছে। মিনিট 10 পর দরজার নব ঘোরাতেই ভাবলো মানুষটা ফিরে এসেছে। তাকিয়ে দেখে ঈশান একটা বড় সাইড বালিশ এবং মতিয়াকে দিয়ে তোষক নিয়ে রুমে ঢুকলো। মাকে বলে, পাপা মা তোমার রুমে শুই, নিচে শুভ। মোনা থতমত খেয়ে বলে, হ্যাঁ অবশ্যই, কিন্তু তোমার পাপাকে ফেলে ঘুমাবে? কোথায় পাপা? তোমার রুমে। কই না তো, আমার রুমে যায়নি। আমাকে যে বললো। ঈশান হেসে বলে, তোমার মনে হলো পাপা এখান থেকে আমার কাছে যাবে, তোমাকেও শাস্তি দিবে, আমাকেও দিবে। তাই তো আমি আজ থেকে প্ল্যান করেছি, যতদিন না পাপা থাকবে তুমি অনুমতি দিলে নিচে থাকবো তোমার পাশে। ফুপিও আসতেছে, তোমাকে আমরা একা থাকতে দিব না। পাপার আশা করো না, আসবে না। আইরিন কাকে যেন বকতে বকতে রুমে ঢুকে বলল, তোরা বকবক করছিস কেন? মোনা শুয়ে পড়, আজ থেকে তুই আর ঈশান থাকবো তোর সাথে।
কেন আপা? আমি ভয় পাচ্ছি না তো। এভাবে নিজেদের রুম ছেড়ে থাকা কষ্ট হবে তোমাদের। ইমন আমাকে একটু আগে বলেছে আমার এত দরদ হলেই আমি যেন তোর সাথেই থাকি। মোনার আর কিছু বুঝতে বাকি রইল না, মনে মনে বলল, আমার সাথে দূরত্ব সৃষ্টি করবেন বলে সবাইকে কথার জালে ফেলে আমার রুমে পাঠিয়েছেন ইমরান সাহেব। ঠিক আছে, আপনি যা ভালো বোঝেন তাই হবে। মোনার জ্বর সেরেছে, মাথার ব্যান্ডেজটাও খোলা হয়েছে। ঈশানের পায়ের ক্ষতটা সারলেও হাত ভালো হয়নি, থেরাপি দিতে হয় রুটিন করে। কলেজে ক্লাস শুরু হয়েছে। কলেজ খোলার পরই অভিভাবক সবার তারিখ আজ পড়েছে। ইমরান দেশে নেই, মিনহাজের সাথে থাইল্যান্ড গিয়েছে। এবার মিনহাজকে একা ছাড়েনি। এদিকে মোনা চাইলেও যাওয়া সম্ভব হয়ে উঠছে না, কারণ তার এতদূর জার্নি করা নিষেধ। তবুও কিছুটা নিশ্চিত বাবার সাথে ইমরান সাহেব আছেন। নয়ন ফোন দিয়ে জানালো আজ অফিস যেতে। ঈশানের কলেজ থেকে এরপর অফিস যাবে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। নতুন মা হওয়ার অনুভূতি অন্যরকম। সেরকম খুব একটা পরিবর্তন আসেনি গত 15 দিনে। কপালের পাশটাতে কাটার দাগটা হালকা আছে। এই 15 দিনের একাকিত্ব 15 মাসের টনিকের মতো কাজ করেছে। নিজের মধ্যেই অন্যরকম একটা পরিবর্তন টের পেল মোনা। সেদিনের দুর্ঘটনার 2 দিন পরই ইমরান মিনহাজকে নিয়ে থাইল্যান্ড চলে যায়, ফেলে রেখে যায় একা মোনাকে পরিবারের কাছে। এই কটা দিন মোনা হেসেছে, কেঁদেছে, একা একা কথা বলেছে। পাশে ছিল না শুধু ইমরান। ও বাড়ি থেকে মায়া, সালমা, রিক্তা রুটিন করে আসে। মোনা কখন কি খাবে এই নিয়ে তাদের কি আয়োজন। আইরিন এবং তুষি সারাক্ষণ খাওয়ানোর মাঝে ব্যস্ত রাখে মোনাকে। মোনা বাধ্যমের মতো সব করে, এরপরও হাহাকার কমে না। ঈশান মায়ের মন ভালো করতে মায়ের প্রিয় বইগুলো কিনে আনে। বিকালবেলা সোহান এবং ঈশান গেম খেলে, কখনো ক্যারাম তো কখনো ব্যাডমিন্টন। কিছুক্ষণ আনন্দে থাকলেও যখন মনে পড়ে সময় পার হয়েছে অথচ ইমরান মোনার সাথে কথা বলে না, তখন বুকের বাম পাশটায় চিনচিনে ব্যথায় ভরে ওঠে। চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। আলমারি থেকে একটা ঘিয়া রঙা জামদানি বের করলো। নিজেকে পরিপাটি সাজে সজ্জিত করে রওনা হলো ঈশানের কলেজে। বেশ অনেক দিন পর শাড়ি পরেছে। আগে শাড়ি পরে ইমরানের গলা জড়িয়ে ধরে বলতো, আমায় কেমন লাগছে ইমরান সাহেব। আজ ইমরান সামনে থাকলেও মুখ ফিরিয়ে নিত মোনা জানে। এর চেয়ে না থেকেই ভালো হলো। মোনা বের হওয়ার সময় আইরিন বলেছিল, আজ তোকে অন্যরকম লাগছে মোনা। কি রকম আপা? মোনা খানিকটা হাসলো, তবে মনে মনে ভাবলো, কই আর মা হতে পারলাম, মা হতে পারছি না বলে তোমার ভাইয়ের সেই কি রাগ। মাঝে মাঝে মোনার মনে অসহায়ত্ব উকি দেয়। কাজে কর্মে দুষ্টুমিতে সায় দেওয়া মানুষটা এখন দূরত্ব টেনে এনেছে। আইরিন মাথায় হাত বুলিয়ে দোয়া পড়ে বলল, সাবধানে যাস। কলেজের অডিটোরিয়ামের দিকে যে স্টেজের একপাশে বসলো। প্রতিটি শিক্ষার্থীর পরিবারের কেউ না কেউ এসেছে। মিনিট 10 মাথায় শিক্ষার্থীরা খুঁজে বের করলো অভিভাবকদের। ঈশান এসে মোনার পাশে বসতে মোনা হেসে বলল, তুমিও থাকবে? হ্যাঁ তো, আমাদেরও থাকতে বলল। মা তোমার সাথে আমার বন্ধুদের মায়েদের পরিচয় করিয়ে দিব, আসো। মিটিং আরও 15 মিনিট পর হবে। বারান্দায় বেশ কয়েকজন অভিভাবক দাঁড়িয়ে আছেন। ঈশান মোনার হাত ধরে ওনাদের সামনে গিয়ে সালাম দিয়ে বলল, আন্টি, আমার মা। কয়েকজন মোনাকে জড়িয়ে ধরলেন, হেসে হেসে সুন্দর করে কথা বললেন। একজন তো বলেই উঠলেন। মোনা হেসে বলে, আমি তো চাই ইন্টারের পর ছেলে বিয়ে করিয়ে দিয়ে শাশুড়ি হয়ে যাব। ঈশান পাশ থেকে বলে, অসম্ভব, এত তাড়াতাড়ি আমি বিয়ে করলে তুমি নিস্তার পেয়ে যাবে। তুমি তো ছেলে বিয়ে করিয়েই দায়িত্ব শেষ করে বউয়ের হাতে আমাকে তুলে দিবে। মোনা সহ বাকিরা হাসছে। ঈশানের এক দুষ্টু বন্ধু বলে উঠল, আন্টি, আমাকে বিয়ে করানোর জন্য আম্মুকে রাজি করান প্লিজ, আমি বিয়ে করতে চাই। বন্ধুদের মাঝে টুকটাক আলাপন। এর মাঝে একজন অভিভাবক প্রশ্ন করলেন, আন্টি, মামার স্টেপ মম। মোনা ঈশান একে অপরের দিকে তাকিয়ে হাসছে। ইতস্তত বোধ না করে ঈশান বলে ফেলল। সবাই চমকে উঠল, সাথে সাথে বলে ফেলল, তোকে ভাবি, ঈশান আমারই ছেলে। মোনা খানিকটা হেসে বলে। এর মাঝেই সবাই ভেতরে প্রবেশ করলো। অভিভাবকদের ফুল দিয়ে বরণ চলছে।
মোনা ঈশানকে নিয়ে সিটে বসতেই পাশের সিটে তাকিয়ে ঈশান চমকে উঠল। মোনার দৃষ্টি সামনে। ঈশান হাত দিয়ে মাকে ডেকে বলল, মা দেখো। মোনা সম্মুখ নজর সরিয়ে ঈশানের কথায় মনোযোগ দিতেই চমকে উঠল। ঈশান মৃদু চিৎকার দিয়ে বলল, পাপা। ইমরান ফোন থেকে চোখ তুলে মুচকি হেসে বলল, আসসালামু আলাইকুম ইমরান পুত্র। ঈশান সালাম দিয়ে বাবাকে জড়িয়ে ধরল। মোনা তাকিয়ে দেখলো বাবা ছেলের বন্ধন। এই লোকটার চমকে দেওয়ার ক্ষমতা মারাত্মক। পুরো প্যারেন্টস মিটিংটা সুন্দরভাবে শেষ হলো। বের হয়ে ঈশান বন্ধুদের বাবাদের সাথে নিজের বাবার পরিচয় করালো। সব মিলিয়ে আজ ছেলেটা দারুণ খুশি। রোদ পড়ছে, মাথা ব্যথা বেড়েই চলেছে। কলেজের গাছতলায় ছাওয়ার মাঝে দাঁড়িয়ে আছে মোনা। ঈশানের একজন বন্ধুর মা এগিয়ে এসে প্রশ্ন করলো, ভাবি, আপনার শাড়িটা সুন্দর, কোথা থেকে নিয়েছেন? ভাবি, শাড়িটা আমাদের তাঁতির করা, আমার ডিজাইন। মোনা হেসে বলে, ডিজাইনার না ঠিক, তবে আমার শোরুমের সব প্রোডাক্ট আমি ডিজাইন করি। আপনি ডিজাইনার? মোনালিসা। ইয়া আল্লাহ, মোনালিসা আপনার? তাই তো আমি এতক্ষণ বলছি আপনার শাড়ি, পার্স, জুতা সব কিছু জামদানি কেন, অন্যরকম আভিজাত্য। আমি আপনার শোরুমের বিশাল ভক্ত। ধন্যবাদ ভাবি, আপনি শোরুমে গেলে আমাকে জানাবেন। অবশ্যই। অভিভাবকদের মধ্যে কয়েকজন ঈশানকে কটু চোখে দেখত স্কুল থেকেই। ঈশান মা ছাড়া বকে যাওয়া ছেলে হবে, মিশতে দিত না বাচ্চাদের। তাদের সন্তানেরাও কলেজে ভর্তি হয়েছে। আজ ইমরান মোনা দুজনকে একসাথে দেখে এদের মুখে যেন সমালোচনার খই ফুটেছে। কিছু মহিলা মোনার সুন্দর ব্যবহার নিয়ে প্রশংসা করেছে। মোনালিসার শোরুম নিয়েও প্রসঙ্গ তুলল। পাশ থেকে একজন বলে ফেলল, ঈশানের বাবার টাকা দেখে এই মেয়ে দ্বিধাবোধ করেনি বিয়ে করতে। শোরুম কেন, পুরো মার্কেট কিনে দিলেও কি আসে যাবে, দ্বিতীয়ই থাকে। ঈশান মায়ের কাছেই যাচ্ছে। ওকে দেখতে পেয়ে সেই মহিলা হাতের ইশারায় ডেকে বলল, উনি কে ঈশান? তোমার স্টেপ মম? ঈশান বিরক্ত হলেও প্রত্যুত্তরে বলল, পরিচয় করিয়ে দাও, ডাকো ওনাকে। ঈশান মনে মনে এক ছটাক বকে নিজেকে স্বাভাবিক করলো। মহিলাকে সায়স্তা করতে সকলের সামনে বলল, আন্টি, আপনারা তিনজন ছাড়া বাকিদের সাথে মায়ের কথা হয়েছে। বাইরে এত গরম আজ যে মা সচরাচর এত রোদে থাকেন না, শুধুমাত্র আমার জন্য আজ কলেজে এলেন। বাসায় অফিসে তো সারাক্ষণ এসে থাকে, গাছতলায় বসে আছেন ছায়ার মাঝে। এতটুকু পথ হেঁটে আসাটাও কষ্ট মায়ের জন্য। আপনি কষ্ট করে একটু পরিচিত হয়ে আসুন। চমকে উঠল সবাই এমন কথা শুনে। ছেলের কথাটা যেন অপমানে লাগলো মহিলার। বাকিরা ঈশানের কথায় সায় দেওয়াতে ওই তিনজনই কিছু বলল না লজ্জায় পড়ে। ঈশান পুনরায় বলল, আচ্ছা আসুন আমার সাথে। তিনজন ঈশানের পিছু নিল। ঘটনা কি ঘটে বোঝার জন্য পেছন পেছন এলো অন্যরা। মানুষ কৌতূহল প্রিয় প্রাণী, তাদের ধারণা আজ কিছু একটা হবে। মোনা হাতে ফোন নিয়ে নতুন আসা ডিজাইনগুলো দেখছিল। গলা শুকিয়ে গিয়েছে। আইসক্রিমে একটা কামড় দিতে পারলে ভেতরটা শান্তি পেত। ঈশানকে দেখলো অভিভাবকদের নিয়ে আসছে। বুঝতে পেরেছে হয়তো বন্ধুদের মা। মায়ের সামনে এসে বলল, মা সরি, বেশি কষ্ট হয়ে যাচ্ছে। পাপা স্যারের সাথে কথা বলছে, শেষ হলেই আমরা বেরিয়ে পড়ব। এত রোদ বুঝতে পারলে অবশ্যই আজ ছাতা নিয়ে আসতাম সাথে। মিনিমাম মতি আন্টি বা রাবি আন্টিকে নিয়ে আসতাম ছাতা ধরার জন্য। ঈশানের কথা শুনে মনে হেসে বলল, পাগল ছেলে, লাগবে না ছাতা, আমি ঠিক আছি। ঈশান বলল, মা আন্টিরা তোমার সাথে কথা বলতে চায়। মোনা সালাম দিতেই বাকিরা সালাম নিল। সেই মহিলা বলে উঠল, আপনার নাকি গরম সহ্য হয় না? ঈশান বলল, আমি ভাবলাম আপনি কষ্ট করে এতদূর কেন যাবেন, তাই এলাম পরিচিত হতে। আমি ফার্সিয়ার মাম্মি। না না না, তেমন কিছু না, শরীরটা একটু খারাপ, তাই ছেলে দুশ্চিন্তা করছে। ভালো আছেন? জি ভালো, দুশ্চিন্তা তো করবেই। ছেলের বাবা তো এখন আপনার, সেই সুবাদে ছেলেকে বাবা এবং স্টেপ মম দুজনেরই খেয়াল রাখতে হবে। কথাটা কানে বাজলো। ঈশান দাঁত খিচে মুখ খুলে বলল, আন্টি আপনি বারবার। মোনা বাধা দিল। ঈশান নিজেই মহিলার দিকে তাকিয়ে হেসে বলল,
আসলে হয়েছে কি ভাবি, আপনি একটু ভুল করেছেন। ছেলের বাবাকে কবজা করতে আগে ছেলেকে কবজা করেছি, তাই ছেলের বাবা বাধ্য হয়ে আমার হয়ে গিয়েছে। এখন শুধু লাভ আর লাভ। ছেলেও আমার, তার বাবাও আমার। বিনা প্রতিদ্বন্দ্বিতায় রানী হয়ে গেলাম। আমি অনেক ভাগ্য করে বাবা ছেলে দুজনকে পেয়েছি। আলহামদুলিল্লাহ, ভালো আছি আপনাদের দোয়ায়। ঈশান মুখ টিপে হাসছে। মাঝে মায়ের নীরবতা কেমন কুটে কুটে খাচ্ছিল ভেতরটা। আজ মাকে নিজের সত্তায় পেয়ে ভীষণ খুশি। আচমকা বলে উঠল, মা, একটু আগে আমাকে এক সিনিয়র ভাই বলছিল তোর আপু অনেক সুন্দর। মোনা মুখে হাসি রেখে বলল, বলনি যে ওটা আমার আপু না মা? হ্যাঁ, বলেছি তো। ঈশান হঠাৎ হাত দিয়ে কাকে যেন ডেকে নিয়ে আসলো। সেকেন্ড ইয়ারের ছেলে সম্ভবত। সবাইকে সালাম দিতেই ঈশান বলল, ভাই, আপনি যাকে আপু বললেন তার সাথে পরিচিত হবেন না? ছেলেটা জিভে কামড় দিয়ে হাত জোর করে বলল, সরি আন্টি, আমি আসলে বুঝতে পারিনি। ঠিক আছে, ভালো আছো তুমি? জি আন্টি। পাশে একজন বলে উঠল, তোমরা এখনকার জেনারেশন বড়দের সম্মান করতে জানো না, মুখে যা আসে তাই বলো। মোনা ওনাকে বলল, ভাবি থাক, বাচ্চা মানুষ না বুঝে বলেছে। আমরাও এমন কথা বলে ফেলি। বাচ্চারা তো সরি বলে, বড়রা তো সরি বলা দূর, মিনিমাম কার্টিসিটুকুও জানে না। সেদিক থেকে বাচ্চারা অনেক ভালো। সকলে মোনার চেহারার দিকে চেয়ে আছে। কথার ইঙ্গিতটুকু স্পষ্ট। কাকে বলেছে, কেন বলেছে। মোনাকে হালকাভাবে নেওয়া একদম বোকামি হবে। ঈশান তখন বলল, ভাই, আসলে পাপার সম্পদ তো, তাই আমাকে চোখে চোখে রাখতে হয়। আমার পাপা আমার কাছে অনেক প্রেশাস, আর মা তো জিম, বুঝতেই পারছেন। ছেলেটা লজ্জায় মাথা নুয়ে বারবার বলছে, আমি ওভাবে বলতে চাইনি আন্টি, আমি এক্সট্রিমলি সরি। মোনা হেসে বলল, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তবে তুমি খুব দুষ্টু স্বভাবের, তাই না? মোনার সহজ আচরণে ছেলেটা অবাক হয়ে হেসে উত্তর দিল, মানে আন্টি একটু মাঝে মাঝে বেশি দুষ্টুমি করে ফেলি। মোনা হেসে বলল, কোনো সমস্যা নেই, দুষ্টুমি করা ভালো। সবাই মিলে বাসায় এসো একদিন। ঈশান তো তেমন দুষ্টুমি করে না। এছাড়া আন্টির হাতের চিকেন বিরিয়ানি খেয়ে যাবে। আশা করি খুব ভালো লাগবে। অবশ্যই আন্টি। ঈশানকে নিয়ে আড়ালে এসে সিনিয়র বন্ধু সবার মুখে একই কথা। আন্টি যে রাগ করবে না এটা ওরা ভাবতেই পারেনি। ঈশান কলার উঁচিয়ে বলে, আমার মা তো তাই। ইমরানের ডাক পড়ল। মোনা অভিভাবকদের বাসায় দাওয়াত দিল। ঈশান বাসায় চলে যাওয়ার অনুমতি নিল শিক্ষকদের কাছ থেকে। গাড়িতে উঠে বাবাকে বলল, পাপা, আজ বাইরে লাঞ্চ করি আমরা তিনজন। ইমরান মাথা নেড়ে সায় দিল। মোনা সিটে মাথা রেখে জানালার বাইরে চোখ রাখলো। ডান পাশের চোখের কার্নিশ ভিজে উঠল। কনিষ্ঠার চাপে আলতো করে মুছে নিল সেটুকু। ঈশান বাবার সাথে রাজ্যের গল্প জুড়ে দিয়েছে। মোনার না করা প্রশ্নটাও করে নিল, পাপা, নানা ভাই কেমন আছে? আলহামদুলিল্লাহ। নিয়ে আসুনি কেন? ক্লান্ত ছিল, বাসায় নামিয়ে দিলাম। শরীর এখনো অনেক দুর্বল, একটু বিশ্রাম নিক, পরে যেয়ে দেখা করে এসো। দুলাইন প্রয়োজনীয় কথা ছাড়া কথাই বলছে না, অথচ ছেলে সুখ দুঃখের সব আলাপ নিয়ে বসেছে। রবিনও আলোচনায় অংশ নিচ্ছে। গাড়ির এই ভরা আবহে অন্য একটি প্রাণী যে নিশ্চুপ, হয়তো তার লক্ষ্যই হয়নি। পাশাপাশি বসে থাকা দম্পতির দূরত্ব আকাশসম। দুপুর 1টা নাগাদ গাড়ি রেস্টুরেন্টে। ঈশান সকলের পছন্দের খাবার অর্ডার দিয়ে ওয়াশরুমে চলে গেল। ইমরানের মনোযোগ ফোনে, মোনার চোখ নিবদ্ধ শূন্য টেবিলে। ইমরানের দিকে না তাকিয়ে মাথা নিচু করে প্রশ্ন করেই ফেলল, বাবা কেমন আছে? আগের চেয়ে ইমপ্রুভ হয়েছে? আলহামদুলিল্লাহ। পরাজিত সৈনিকের মতো নত মাথা। প্রহর গুনছে ঈশানের ফিরে আসার। নিজেদের মাঝে আজ দূরত্ব, সংকোচবোধে মোনা সরি বলেনি এতদিনেও। অন্যদিকে ইমরানের মাঝে সম্পর্কে সমঝোতার কোনো আগ্রহ পরিলক্ষিত হচ্ছে না। ঈশান ফিরে এলো। দুপুরের লাঞ্চ সেরে ঈশানকে বাসায় পাঠিয়ে মোনা এবং ইমরান অফিসের দিকে চলে আসলো। রাস্তাটুকু মনে হয়েছে অসীম সমাপ্তিহীন। এতটা সংকোচবোধ মোনার কখনো হয়নি। লিফটে ওঠার পর মোনা এক হাত দিয়ে লিফট ধরেছিল। 13 তলাতে লিফট থামে বরাবরের মতো। মোনার দু চোখে ক্লান্তি আর বিষাদ। সব কাজ সেরে বাসায় ফেরা প্রয়োজন। কোমরের এবং ঘাড়ের ব্যথাটা বাড়ছে।
প্রেগনেন্সির সময়ে এক একটা জটিলতা এক এক রকম। রেস্টুরেন্টে খাবারের পর এখন মনে হচ্ছে খানিকটা শুতে পারলে ভালো হতো। শরীর ঝিমিয়ে আসছে। তামান্না এসেছে মিনহাজের ডেস্কে। মোনা আপাতত সেখানে বসে পেপারগুলো সাইন করছে। তামান্নার পিছু পিছু বাকিরাও এলো, কিছুক্ষণ গল্প করলো। চৈতি বলল, মোনা, আজ তোমাকে অনেক সুন্দর লাগছে। কোথাও গিয়েছিলে নাকি? মোনা অনিচ্ছুক হেসে বলল, হ্যাঁ আপু, ঈশানের প্যারেন্টস মিটিং ছিল। আচ্ছা, তোমার কি শরীর খারাপ?